প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা টেক্সট পড়ব দশম শ্রেণীর লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট, অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া ঘুড়ি। লিখছেন লুসি মড মন্টগোমেরি। ঠিক আছে, তো চলো এই গল্পটা পড়ার আগে বলে দিই, এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প এবং এই গল্পটা পড়ার পর আমরা দুটো জিনিস খুব ভালোভাবে শিখতে পারবো। একটা হলো যে ডিসকভারি, অর্থাৎ ডিসকভারি জিনিসটা কি, ঠিক আছে, সেটা আমরা জানতে পারবো। আর একটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিলেশন, ঠিক আছে, মানে আমাদের জীবনে যে রিলেশনের কতটা গুরুত্ব আছে সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক আছে, মানে রিলেশনের গুরুত্ব অর্থাৎ দেখবে যারা হয়তো ভাই নেই, অর্থাৎ তারা দুটোই বোন, সেক্ষেত্রে তাদের একটা আফসোস থেকে যায় যে ইস, যদি আমাদের একটা ভাই থাকতো খুবই ভালো হতো। অর্থাৎ এই যে সম্পর্কের যে একটা গুরুত্ব, আত্মীয় স্বজন থাকার যে একটা ভালো লাগা, সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো এই টেক্সটের পর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। লুসি মড মন্টগোমেরি জন্মগ্রহণ করছেন 1874 এবং উনি একজন ক্যানাডিয়ান অথার ছিলেন। এবং ওনার বিখ্যাত যে উপন্যাসগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে অ্যানি অফ গ্রিন গেবলস, এবং উনি অনেক ছোট গল্প লিখেছিলেন। এবং উনি একজন অফিসার ছিলেন, ব্রিটিশ এম্পায়ারের একজন অফিসার ছিলেন 1935 সালে। এবার দেখো এই গল্পটা আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই গল্প সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বলছে, দিস স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একটা ভাই এবং একটা বোন সম্পর্কে এই গল্পটা। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ মূল ভূখণ্ড থেকে যেটা বিচ্ছিন্ন, ঠিক আছে, আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, উইথ দেয়ার ফাদার, তাদের বাবা এবং বাবার সাথে, ঠিক আছে, হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্ট, যারা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ, তাদের একটা আত্মীয় ছিল, অর্থাৎ আমি বলে দিচ্ছি এখানে পিসি থাকবে তাদের একটা, তাদের সেই পিসিটা হারিয়ে যাবে বাচ্চা বয়সে, ঠিক আছে, এবং সেই পিসির সাথে তারা অনেক দিন পরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তারা পুনর্মিলিত হচ্ছে, অর্থাৎ রিইউনাইটেড, রিজেনারেটেড বা রিসাসিটেটেড বলতে পারো। ঠিক আছে, লং লস্ট অর্থাৎ অনেক দিন আগে হারিয়ে যাওয়া। ইট ইজ আ টাচিং টেল, এটা হচ্ছে একটা স্পর্শকাতর একটা গল্প। দ্যাট আন্ডারলাইজ দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, সম্পর্কের যে গুরুত্বটা আছে, মানে একটু আগে আমি বলছিলাম আমাদের জীবনে যে সম্পর্কের গুরুত্ব আছে সেটা খুব সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। ওকে স্টুডেন্টস, তাহলে চলো শুরু করা যাক। এভাবেই শুরু হচ্ছে, দেখো সিম্পলি উনি শুরু করছেন, অফকোর্স অবশ্যই, খুব জোর দিয়ে উনি বলছেন, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে, বিগ হাফ মুন জায়গাটা আন্ডারলাইন করে রাখবে, কারণ এখানে একটা কিওয়ার্ড এটা, ঠিক আছে, বিগ হাফ মুনটা এই গল্পের কিওয়ার্ড বলতে পারো। বিগ হাফ মুনে আমাদের সাথে খেলা করার জন্য অন্য আর কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড, আমরা কী করতাম, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, এখানে মেক মানে হচ্ছে মেক দ্য টাইম, মানে আমরা যতটা সম্ভব একে অপরকে সময় দিতাম, অ্যান্ড উই ডিড, এবং আমরা সেটাই করতাম, অর্থাৎ যেহেতু আমাদের সেখানে খেলার জন্য আর কেউ ছিল না, সেই জন্য আমরা কী করতাম, একে অপরকে যতটা সম্ভব আমরা সময় দেওয়ার চেষ্টা করতাম। এবার দেখো, এবার বাস করতেন কোথায় ওরা সেটা বলছেন। উই লিভ, আমরা থাকতাম বা বাস করতাম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে দেখো বিগ হাফ মুন জায়গাটার আমরা আর একটা ইন্ট্রোডাকশন পেলাম, সেটা হচ্ছে কি, ওটা হচ্ছে একটা দ্বীপ, ঠিক আছে, তো বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা থাকতাম। উই আর, এখানে উইটা উইদিন কোটস, অর্থাৎ উই, দেখো বারবার উনি বলছেন যে আমরা সময় দিতাম, আমরা থাকতাম, এখানে আমরা বলতে কারা, পরীক্ষায় এটা আন্ডারলাইন করবে উই আর, ঠিক আছে, অথবা আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন লিখবো দে আর, এভাবে লিখবো আমরা, ঠিক আছে, তাহলে এটা একদম পরিষ্কার আন্ডারলাইন করো তোমরা, যে উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। দেখো বারবার অ্যান্ড যোগ করে করে সমস্ত নামগুলো বলা হয়েছে, ঠিক আছে, অ্যান্ড অ্যান্ড অ্যান্ড, ঠিক আছে, তাহলে আমরা ছিলাম বাবা, ক্লড এবং আমি, এখানে আমি বলতে লেখিকা, অ্যান্ড আন্ট, আন্ট অর্থাৎ পিসি, এস্থার, এস্থার হচ্ছে পিসির নাম ছিল এস্থার, ঠিক আছে, এগুলো সুন্দরভাবে আন্ডারলাইন করবে, অর্থাৎ লেখিকার পিসির নাম ছিল এস্থার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, মিমি এবং ডিক ছিল তার পিস্তৃত ভাই বোন, ঠিক আছে।
এবার দেখো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে একটা সুন্দর আরেকটা জিনিস আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে দেখো বারবার অ্যান্ড যোগ করা হয়েছে, অ্যান্ড, ঠিক আছে। তো এটাকে বলা হয় সাহিত্যে ফিগার অফ স্পিচ বলা হয়, অর্থাৎ এটার নাম হচ্ছে ফিগার অফ, এই ফিগার অফ স্পিচটার নাম হচ্ছে পলিসিনডেটন, অর্থাৎ যখন একটা কনজাংশন ব্যবহার করে বিভিন্ন নামকে যুক্ত করা হবে। দেখো এখানে অ্যান্ড অনেকবার ইউজ করা হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে, আমি কি লিখলাম, পলিসিনডেটন, ঠিক আছে, SYNDATON, ঠিক আছে, পলিসিনডেটন, তোমরা লিখে নেবে সুন্দর করে। অর্থাৎ যখন একটা কোনো কনজাংশনকে বারবার ইউজ করা হবে একটা লাইনে, তখন রিপিটেডলি ইউজ করা হবে, তখন সেটাকে বলা হবে পলিসিনডেটন। ওকে, তাহলে এখানে উই বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এটা আন্ডারলাইন করবো আমরা, আমরা সবাই জানতে পারলাম। এবার দেখো, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু এখানে আর একটা ট্রিক্স আছে বা আর একটা টুইস্ট আছে গল্পটার মধ্যে। বলছে এখানে উই বলতে গল্পটার একটা ফ্ল্যাশব্যাক রয়েছে, অর্থাৎ এখানে টোটাল যে মানুষজন ছিল এখানে সেটার কথা বলা হচ্ছে, আর এটা ফ্ল্যাশব্যাকের কথা বলা হলো এতক্ষণ যেটা বলা হলো, ঠিক আছে। এবার বলছে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এবং আমরা অভ্যস্ত ছিলাম কাদেরকে নিয়ে, বাবা, আমি এবং আমার ভাই। অর্থাৎ লেখিকা বলছেন ইট ইউজ টু বি, অর্থাৎ আমরা অভ্যস্ত ছিলাম বা আমরা বেশি সময় আমরা সাথে ছিলাম কে, সেটা হচ্ছে ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, বাবা, আমি এবং আমার ভাই ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এই কাইটটাও আন্ডারলাইন করবে, অর্থাৎ এখানে ঘুড়িটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে ডিসকভারি হওয়ার অন্যতম একটা সিম্বল বলতে পারো। অর্থাৎ আমি বললাম যে ডিসকভারি জিনিসটা আমরা কি, গল্পটা শেষকালে আমাদেরকে পড়তে হবে, তারপর বুঝতে পারবো, ঠিক আছে, কারণ টোটাল গল্পটা না জানলে আমরা ডিসকভারিটা বুঝতে পারবো না। ওকে, তাহলে দেখো এখানে এই কাইটটা হচ্ছে ডিসকভারি হওয়ার মেন জিনিস, ঠিক আছে, প্রধান বস্তু এটা এই গল্পের ক্ষেত্রে। বলছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা সব কিছু এই ঘড়িটার জন্য সম্ভব হয়েছিল, দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে এখন এই দ্বীপে আমাদের থেকে আরও বেশি কেউ থাকে। দেখো একটু আগে বললাম তাই না, বলছে যে আমরা বেশিরভাগ অভ্যস্ত ছিলাম, হ্যাবিচুয়েটেড ছিলাম আমাদের তিনজনকে নিয়ে, বাবা, আমি এবং আমার ভাই, কিন্তু এই ঘড়িটা হচ্ছে সেই সব কিছুর মূলে, যার জন্য এখন ওই দ্বীপে আমরা আরও অনেকজন মানুষ আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটাই আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। অর্থাৎ উনি একটু মানে এক্সপ্লানেশন দিয়ে দিলেন, অর্থাৎ উনি কী নিয়ে গল্প বলবেন, ঠিক আছে, উনি কী নিয়ে বলতে চলেছেন আমাদেরকে আজকে, সেটা দেখো উনি পরিষ্কার করে দিলেন আমাদের কাছে। এবার গল্পটা শুরু হচ্ছে, ঠিক আছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তাহলে দেখো এই লাইট হাউসটা বিগ হাফ মুন, তাহলে দ্বীপ, এই দ্বীপটার নাম ছিল বিগ হাফ মুন, প্লাস এই বিগ হাফ মুনে ওনার বাবার যে পেশা ছিল সেটাও এখানে বলা হচ্ছে। বাবা অর্থাৎ লেখিকার বাবা কিপার মানে হচ্ছে কেয়ারটেকার, ঠিক আছে, দেখবে অনেক বাড়ির রক্ষক করে, সেটাকে কেয়ারটেকার বলা হয়, CARETAKER, কেয়ারটেকার, ঠিক আছে, কেয়ারটেকার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ ওই যে দ্বীপে, ওই দ্বীপটারও নাম বিগ হাফ মুন, এবং সেই দ্বীপে একটা লাইট হাউস ছিল, ঠিক আছে, সেই লাইট হাউসটার নামও ছিল বিগ হাফ মুন। এবার আমরা বলি লাইট হাউস কি, লাইট হাউস আগেকার দিনে যখন কম্পাস বা GPS সিস্টেম আবিষ্কার হয়নি, তখন কি হতো, বিভিন্ন বন্দরের কাছে একটা সুউচ্চ একটা ঘর তৈরি করা হতো, অনেক উঁচু একটা টাওয়ারের মতো তৈরি করা হতো, ঠিক আছে। সেই টাওয়ারে কি করা হতো, রাত্রে আলো জ্বালানো হতো, অর্থাৎ আলো জ্বালিয়ে রাখা হতো একটা জোরালো আলো, এবং সেই সমুদ্রের জাহাজরা সেই আলো দেখে বুঝতে পারতো যে ওই আলোর চারপাশে কোনো শহর আছে বা ওই আলোর কাছাকাছি কোনো বন্দর আছে, তখন তারা কি করতো, ওই আলো দেখে এগিয়ে আসতো। এবং সেই লাইট হাউসটা তো আলোটা জ্বালানো বা নেভানোর জন্য একটা মানুষ থাকতে হবে। তো এখানে এই গল্পে এই লেখিকার বাবা এই বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক ছিলেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স ছিল তখন 11 বছর, অর্থাৎ আই বলতে এখানে লেখিকার বয়স ছিল মাত্র 11 বছর। ক্লড ইজ 12, এবং ক্লডের বয়স ছিল 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন মানে ফ্রোজেন ওভার, অর্থাৎ জমে যেত, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডার জন্য যখন হারবারটা, হারবার মানে হচ্ছে বন্দর বা পোর্ট, PORT, যখন জমে যেত, অর্থাৎ বরফের মানে ওই জলগুলো, অর্থাৎ বন্দরের জলগুলো যখন জমে যেত, তখন আমরা সবাই মুভ ওভার, ফিরে যেতাম বা চলে যেতাম
টু দ্য মেনল্যান্ড, প্রধান ভূখণ্ডে। দেখো একটু আগে আমরা পড়লাম যে লাইট হাউসটা বা বিগ হাফ মুনটা হচ্ছে একটা দ্বীপের নাম, এবং ওরা দ্বীপে থাকতো, এবং ওরা যখন শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডাতে ওই ওই দ্বীপের আশেপাশে জল বা বন্দরের জলগুলো জমে যেত, তখন কি করতো, ওরা প্রধান ভূখণ্ডে ফিরে যেত। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা ব্যাক উই অর্থাৎ উই ব্যাক আমরা ফিরে আসতাম, সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, সেল মানে হচ্ছে এখানে যাত্রা শুরু করা, আমরা যাত্রা শুরু করতাম ফিরে আসার উদ্দেশ্যে আমাদের সেই প্রিয় দ্বীপটিতে। এখানে ডিয়ার মানে হচ্ছে প্রিয়, সবার কাছে তাদের গ্রামটা প্রিয়ই হয়, দেখবে আমরা বলি না আমাদের প্রিয় গ্রামটা, সেই ছোট্ট সুন্দর গ্রামটাতে, অর্থাৎ উনি বলছেন আমার সেই ছোট্ট সুন্দর সেই দ্বীপে আমরা আবার ফিরে আসতাম কখন, যখন স্প্রিং, স্প্রিং মানে এখানে সামার, অর্থাৎ যখন গ্রীষ্মকাল যখন ফিরে আসতো। নেক্সট, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, বলি আশা করি এইটুকু বোঝা গেছে। এবার আমরা নেক্সট প্যারাগ্রাফটা পড়ব। দেখো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার ব্যাপার ছিল কি জানো, পিপল অলওয়েজ পিটিড আস, মানুষেরা সবসময় আমাদেরকে করুণা দেখাতো বা করুণা করতো। কেন? হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরার সময় হতো, অর্থাৎ এখানে কোথায় ফেরা, দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন টু দ্য আইল্যান্ড, অর্থাৎ দ্বীপে যখন তারা ফিরে আসতো বা দ্বীপে যখন তারা আবার ফিরে আসার সময় হতো, তখন তারা আবার খুবই করুণার শিকার হতো, অর্থাৎ মানুষ তাদেরকে খুব করুণা করতো যে ইস তোমরা একা একা থাকো ওখানে। দেখবে আমরা যারা বোর্ডিং স্কুলে থাকি, তখন দেখবে যখন আমরা স্কুলের ছুটির সময় বাড়িতে, স্কুলে যখন ছুটি থাকে তখন বাড়িতে থাকি, তারপর যখন আবার বাড়ি থেকে স্কুলে যাই, তখন দেখবে আমাদের সবাই খুব মানে করুণা দেখায় যে ইস আমার ছেলেটা আবার একা একা থাকবে গো, বা আমার মেয়েটা আবার একা একা থাকবে। এখানেও লেখিকা এবং লেখক তার ভাই এবং বাবার সাথে সেম ঘটনাই ঘটতো। দে সেড, দেখো তারা বলছে, উই মাস্ট বি সোন লোনসাম, আমরা ওখানে কতই না একা একা থাকি, লোনসাম মানে একাকী, লোনলিনেস, ঠিক আছে। তো বলছে আমরা ওখানে কতই না একা একা থাকি, ওভার দেয়ার সেখানে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশেপাশে কোনো ছেলে থাকে না বা কোনো বাচ্চা থাকে না। অফকোর্স অবশ্য, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, দেখো একটা জিনিস, আমাদের কিন্তু একটা মানে একটা কি বলতো, সবারই ইচ্ছা হয় যে আমরা অনেকগুলো বাচ্চার সাথে খেলবো, লেখিকারাও কিন্তু তার ব্যতিক্রম নয়। উনি বলছেন যে অফকোর্স অবশ্য, ক্লড অ্যান্ড আই উড লাইক টু হ্যাভ সামওয়ান, আমরাও চাইতাম যে আমাদের সাথে কেউ কেউ থাকুক, টু প্লে উইথ আস, আমাদের সাথে খেলা করার জন্য। কারণ দেখো, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, কারণ এটা খুবই কষ্টকর ছিল। কোনটা কষ্টকর ছিল? টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, বলছে পাইরেট কেভস অর্থাৎ লুকোচুরি খেলা, দেখবে সেই মানে পাইরেট মানে হচ্ছে জলদস্যু, ঠিক আছে, ভাইকিং বলা হয়, VIKING, VIKING, ঠিক আছে, ভাইকিং মানে হচ্ছে জলদস্যু। তো এখানে পাইরেট কেভ মানে হচ্ছে তোমার কি বলতো, বলছে যে মানে পাইরেট কেভ বলতে সেই জলদস্যুদের যেমন সেই গুহাতে গুহাতে লুকিয়ে থাকে, বা এক কথায় বলতে, আর এক কথায় বলতে চাইছি যে লুকোচুরির মতো খেলা বা এরকম জাতীয় বড় কোনো খেলা, চোর পুলিশ খেলা যেটা বলতে পারো আমরা। বলছে পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, চোর পুলিশ বা ওই জাতীয় খেলাগুলো দুইজনে করা খুবই কষ্টকর ছিল। দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, ইট ইজ হার্ড, এটা খুবই কষ্টকর ছিল, টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, চোর পুলিশ খেলা বা লুকোচুরি খেলার মতো খেলাগুলো, থিংস লাইক দ্যাট মানে ওই জাতীয় খেলাগুলো দুইজনে করা খুবই কষ্টকর ছিল। কষ্টকর না, কারণ চোর পুলিশ খেলতে গেলে মিনিমাম 5-7 জন লাগবে, তাই না বলো? আমরা খেলেছি দেখবে অনেকে, বা লুকোচুরি খেলতে গেলে মিনিমাম 5 থেকে 7 জন তো লাগবেই, না হলে খেলাটা ঠিক জমে না। আমরা দেখবো অনেকেই দেখেছি, ছোটোবেলায় বাচ্চাবেলায় খেলেছি, তো ওরা মাত্র 2 জন ছিল, তাহলে 2 জনে কী করে খেলা হবে? সেই জন্যই বলছে যে আমাদেরও মাঝে মাঝে মনে হতো যে যদি আরও বাচ্চা থাকতো তাহলে আমাদের খেলা খুবই সুবিধা হতো, কারণ 2 জনে চোর পুলিশ খেলা বা লুকোচুরি খেলা খুবই কষ্টকর। বাট কিন্তু উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, বলছে দেখো, বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল, বলছে আমরা কিন্তু ভীষণ ঝগড়া করতাম, বা এখানে কোয়ার্ল মানে কি বলতে পারো, দুটো মিনিং, একটা হচ্ছে আমরা ভীষণ ঝগড়া করতাম বা ভীষণ খেলা করতাম, মানে মন ভরে আমরা খেলে নিতাম,
এ গুড ডিল, প্রচুর পরিমাণে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, অর্থাৎ শীতকালে আমরা একটু আগে পড়লাম যে ওনারা শীতকালে প্রধান ভূখণ্ডে যেতেন, তাই তো? তো প্রধান ভূখণ্ডে যখন যেতেন তখন ওনারা বলছেন যে আমরা ওই প্রধান ভূখণ্ডের যে অনেক বাচ্চা থাকতো তাদের সঙ্গে প্রচুর খেলা করতাম। এখানে কোয়ার্ল মানে খেলা, প্লাস কোয়ার্ল মানে বলতে পারো ঝগড়া, মানে ভীষণ দুষ্টুমি করতাম তাদের সাথে। ওকে, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ well that there were none of them on the big half moon. সুতরাং ইট ওয়াজ বলছে দেখো তারপর, সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। কিন্তু সত্যি কি আর করবো, বিগ হাফ মুনে তো আমাদের আর কোনো খেলার সাথী নেই, আমাদেরকে নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না, অর্থাৎ একে অপরের সাথে আমরা কখনোই দুষ্টুমি করতাম না। কারণ দেখো এবার দেখো, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। সত্যি বলতে কি বা নিশ্চিতভাবে বলতে গেলে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস, এখানে রিলেশনস মানে রিলেটিভস, বলছে আমরা ছাড়া আমার বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না, এক্সেপ্ট আস, আমরা ছাড়া। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এই ব্যাপারটা অর্থাৎ এই সিচুয়েশনটা যে আমাদের কোনো আত্মীয় স্বজন কেন নেই, টু পাজেল ক্লড অ্যান্ড মি, ক্লডকে এবং আমাকে অবাক করে দিত। সারপ্রাইজড, পাজেলড মানে হচ্ছে লিখতে পারো সারপ্রাইজড। ওকে, তোমরা এই সিমিলার মিনিংগুলো একটু করে নেবে, খুবই সুবিধা হয় তাহলে এগুলো। সারপ্রাইজড, SURPRISED, ঠিক আছে, সারপ্রাইজড, এটা আমাদেরকে খুবই অবাক করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রধান ভূখণ্ডে সমস্ত মানুষেরই তো আত্মীয় স্বজন আছে, রিলেশনস মানে এখানে রিলেটিভস, তাই না? দেখবে আমাদের শুধু বাবা কাকা অনেকে থাকে, তাই না? সেই জন্যই বলা হচ্ছে। হোয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের কেন নেই? হোয়াট বলছে, ওয়াজ ইট বিকজ, এটা কি হতে পারে এই জন্য? উই লিভড অন অ্যান আইল্যান্ড, যে আমরা একটা দ্বীপে থাকি বলে। উনি নিজেই গেস করছেন, আন্দাজ করছেন, GUESS, গেস মানে আমরা জানি আন্দাজ করা। তো উনি নিজেই গেস করছেন যে কেন আমাদের আত্মীয় স্বজন নেই, এটা কি এই জন্য যে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই সেই জন্য? সরি, উই লিভ অন অ্যান আইল্যান্ড, আমরা কোনো দ্বীপে থাকি বলে সেই জন্য কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? উই থট, আমরা ভেবেছিলাম, ইট উড বি সো জলি, এটা কতই না মজাদার হবে। জলি মানে হচ্ছে মজাদার বা আনন্দদায়ক, এটা কতই না আনন্দদায়ক বা মজাদার হবে। টু হ্যাভ অ্যান আঙ্কেল, একটা কাকা থাকবে, অ্যান আন্ট, একটা কাকি থাকবে, অ্যান্ড সাম কাজিনস, কিছু খুড়তুতো ভাই বোন থাকবে। ওয়ান্স, একবার, উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার বাবাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল, তিনি এত কষ্ট পেয়েছিলেন, সরোফুল মানে কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়া, উনি এত কষ্ট পেয়েছিলেন, দ্যাট উই উইশড উই হ্যাড নট, আমরা ভেবেছিলাম যে আমাদের বলা উচিত হয়নি বা আমরা না বললেই হয়তো ভালো হতো। কী না বললে ভালো হতো, যে সে কী জিজ্ঞাসা করেছিল দেখো, অর্থাৎ যে বাবা আমাদের কেন কোনো আত্মীয় স্বজন নেই। তো এই প্রশ্নটা যখন তার ছেলেরা যখন জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ লেখিকা এবং লেখিকার ভাই যখন তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, তখন উনি খুবই কষ্ট পেয়েছিলেন। অ্যান্ড হি সেড, অর্থাৎ লেখিকার বাবা বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা সবই তারই ফল্ট বা তারই দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি এবং ক্লড কিন্তু কিছুই বুঝতে পারিনি। হোয়াট হি মেন্ট, তিনি কি বলতে চাইছেন। ওকে, আচ্ছা, আজকে এই একটা ইউনিটই থাক, আমরা পরের দিন আবার নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2টা আলোচনা করব। তোমরা ভালো করে এটা পড়বে, ভিডিওটা শুনবে, ঠিক আছে, এবং এই হোম টাস্কগুলো করার চেষ্টা করবে, কম্প্রিহেনশন যেগুলো আছে এগুলো করার চেষ্টা করবে। এবং যদি তোমরা চাও, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7797, ঠিক আছে, 515846, এই নাম্বারে তোমরা আমাকে পাঠাতে পারো, আমি অবশ্যই তোমাদের হোম টাস্কগুলো চেক করে দেবো, ঠিক আছে, 7797515646। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।